देखा तेनू पहली पहली बार वे होने लगा दिल बेकरार वे रब मैनू की हो गया दिल जानिए हाय मैनू की हो गया। তে অবাক হয়ে তাকিয়ে আছে ওর মামা শ্বশুরের দিকে। তার কথা তের বোধগম্য হচ্ছে না। এদিকে লিসা সে কখন থেকে কিছু একটা বলার জন্য ছটফট করছে, কিন্তু বলার সুযোগই পাচ্ছে না। জাংকুক বরাবরের মতো ফোনে মনোযোগ দিয়ে বসে আছে। বৌমা, তুমি কিছু বলছো না কেন? আমার প্রস্তাব কি তোমার পছন্দ হয়নি? আমি আপনার কথা শুনে কিছু বলতে ভুলে গেছি মামা। আমার বিশ্বাসই হচ্ছে না আপনি এমন প্রস্তাব দিয়েছেন। এর থেকে বেশি কিছু বলতে পারলো না তে। পাগলি মেয়ের কথা শোনো, তুই শুধু বল আইয়ুকে তোর কেমন লাগে, বাকিটা আমি দেখছি। আইয়ু অনেক ভালো একটা মেয়ে মা, ও আমার কাছে লিসার থেকে কোনো অংশে কম নয়। তবুও আমার বিশ্বাস হচ্ছে না আইয়ু ভাইয়াকে পছন্দ করে। কেন? বেগমকে পছন্দ করলে সমস্যা কোথায়? ওর কাছে বেগমকে নিজের যোগ্য মনে হয়েছে, তাই ওর পছন্দের কথা বাড়িতে বলেছে। এতে অবিশ্বাসের কি আছে? বেগম তো কারোর থেকে কোনো অংশে কম নয়। শোন মা, আমার বেগমকে পছন্দ হয়েছে। আইয়ুর সাথে ওকে বেশ মানাবে। এবার তোর আর বিআইয়ের সাথে কথা বলার পর বেগমের সাথে কথা বলবো। চিন্তা করা যায়, আইয়ু চিটাগাং গিয়ে বেগম ভাইয়ার অফিসেও গিয়েছে। দূর থেকে তাকে কয়েকদিন পর্যবেক্ষণ করেছে। বেগম ভাইয়ার সম্পর্কে সব জেনে নিয়েছে। আম্মু, আইয়ুর সাহস আছে বলতে হবে। বলো, আমরা কি করলাম জীবনে? লিসা এবার কথা না বলে আর থাকতেই পারল না। কেন? তুইও তো শুভর সাথে চুটিয়ে প্রেম করছিস, কয়দিন পর বিয়েও করবি। এটাকে তোর কিছুই বলে মনে হয় না? জাঙ্কুক ফোনের দিকে তাকিয়েই কথাটা বলল। আমি বলতে চাচ্ছি আইয়ুর সাহস আছে, আর তুমি কোন দিকে কথা ঘোরাচ্ছ? ভালো লাগে না আমার। আইয়ু মুখ গোমরা করে বসে আছে অন্যদিকে ঘুরে। শোন, এসব ক্ষেত্রে মেয়েদের সাহসী হতে হয়। যার সাথে পুরো জীবন কাটাবে তাকে আগে থেকেই জানা ভালো। আইয়ুর খালামণি চিটাগং থাকে, তাই ও সেখানে গিয়ে ভাইয়া সম্পর্কে খোঁজ নিয়েছে। ও বুদ্ধিমতী, তাই ভুল কিছু করেনি। আম্মু, তুমি চিন্তা করো না, আমি ভাইয়ার সাথে আজকেই কথা বলবো। তে কিংবা ওর বাবার এখানে কথা বলার কিছুই নেই। সে বিয়ে করবে, তার মতামতে আসল। কিন্তু বেয়াই ছেলেকে বিয়ে করাবে কি না সেটাও তো আমাদের জানতে হবে। তাকে রেখে বেগমের কাছে প্রস্তাব দিতে আমার খারাপ লাগবে জাঙ্কুক। মামা, এখন দিন বদলেছে, তুমি সেই আগের দিনেই পড়ে আছো। আর তাছাড়া আমার মহামান্য শ্বশুর বাবা তার ছোট দুই ছেলে মেয়েকে নিয়ে ব্যস্ত থাকেন। তে কিংবা বেগমের দিকে নজর দেওয়ার সময় তার নেই। তাই প্যারা না নিয়ে মেয়ের বিয়ের আয়োজন শুরু করে দাও। জামাইকে রাজি করানোর দায়িত্ব আমার। জাঙ্কুক তের দিকে আর চোখে তাকিয়ে কথাগুলো বলল। তবে জিনের কথা মতো তে আগে ওর বাবার সাথে কথা বলেছে। ছেলের বিয়ের কথা শুনে ব্রাইড অমত করেন না, তিনি বেগমের সাথে কথা বলতে চাইলেন। এদিকে জাঙ্কুক বেগমের কাছে ফোন দিয়ে ওর বিয়ের ব্যাপারে কথা বলেছে। বেগম প্রথমে আপত্তি করলেও জাঙ্কুকের যুক্তির কাছে হার মানতে বাধ্য হয়েছে। আবার ব্রাইডও তাকে ফোন দিয়ে বিয়ের জন্য চাপ দিয়েছে। তেও ওকে বিয়ের কথা বলছে বারবার। চারিদিক থেকে সবার অনুরোধে বেগম আর না করতে পারল না। তবে সে বিয়েতে মত দেয়নি। প্রথমে আয়ুর সাথে একান্তে কিছু কথা বলতে চেয়েছে। ভাইয়া, আজকে আমরা লং ড্রাইভে যাব। তুমি জাঙ্কুক ভাইয়াকে বলে তার জিপ নেবে এবং সেই সাথে ভাইয়া এবং ভাবিকেও লং ড্রাইভে যেতে ইনভাইট করবে। জিমিন রান্নাঘর থেকে সানার কথাগুলো শুনতে পাচ্ছে। আজকে না, কালকে যাই। আজকে আমি একটু ব্যস্ত থাকবো। প্রমিস করছি কালকে তোদের লং ড্রাইভে নিয়ে যাব। তোমার কাজ কি সেটা আমি ভালো করেই জানি ভাইয়া। বাসা থেকে বেরিয়ে সোজা যাবে জাঙ্কুক ভাইয়ার আড্ডাখানায়, তাই এসব বাহানা চলবে না। তুমি আজকেই আমাদের নিয়ে যাবে। ভাইয়া যদি জিপ নিয়ে কোথাও যায়, তবে আমি তোদের নিয়ে কিভাবে যাব? আগে থেকেই যদি ভাইয়াকে বলে রাখতাম তবে কোনো কথা ছিল না। তার চেয়ে বরং একটা দিন অপেক্ষা কর। আমি আজকে ভাইয়াকে বলে রাখছি কালকে তোদেরকে নিয়ে যাব, প্রমিস। তোমার ছুটি কয়দিন সেটা বলো আগে। 4 দিন। কেন, কি হয়েছে? গতকাল রাতে এসেছো, আর কয়দিন সময় পাবে আমাদের নিয়ে ঘুরে বেড়ানোর? এমন অলসতা করলে তোমার ছুটি শেষ হয়ে যাবে, কিন্তু আমাদের বেড়াতে যাওয়া হবে না।
আজকেই আমরা লং ড্রাইভে যাব, আর কালকে পার্টি দেব। তুমি জাঙ্কুক ভাইয়াকে ফোন করো না। ফোন করতে হবে না, আমি ভাইয়াকে সরাসরিই বলবো। তার মানে তুমি এখন বাইরে যাবে? হ্যাঁ, অনেক দিন সবার সাথে দেখা হয়নি, ওদের সাথে দেখা করে এসে তোদেরকে নিয়ে বেরোবো। সুগা বেরিয়ে গেল বাড়ি থেকে। সানা ফোঁস করে নিঃশ্বাস ছেড়ে রান্নাঘরে গেল। মাই ডিয়ার ভাবি, তোমার জামাই কেমন রসকসীন মানুষ দেখলে? কতদিন পর দেশে আসলাম, কোথায় সে আমাদের নিয়ে বেড়াতে যাবে, কিন্তু সেটা না করে পালিয়ে গেল। আমার এই রসকসীন ভাইয়া নাকি আবার কাউকে ভালোবেসেছে গত 4 বছর যাবত। ভাবা যায়? এক মিনিট, ভাইয়া সেই 4 বছরের গোপন প্রণয়নী কি তুমি? আমরা কতবার ভাইয়ার কাছে তার নাম জানতে চেয়েছি, কিন্তু সে প্রতিবারই মুখে সুপার গ্লু লাগিয়ে রাখতো। তোমার ভাইয়াকেই জিজ্ঞেস করো, আমি জানি না তুমি কার কথা বলছো। এই রে, ভুল করে ফেললাম বোধহয়। তুমি যদি সেই মেয়ে না হও, তবে তো তুমি ভাইয়ার সাথে ঝগড়া বাঁধিয়ে দেবে। সানা রে, তুই কবে মানুষ হবি, গাধি একটা। ও ভাবি, তুমি ভাইয়াকে কিছু বলো না প্লিজ। জানো তো আমার ভাইয়া অনেক ভালো, ভাইয়ার মনে অনেক কষ্ট, কিন্তু কাউকে বুঝতে দেয় না। তোমার কথায় ভাইয়া আঘাত পেলেও তুমিও বুঝতে পারবে না। প্লিজ ভাবি, ভাইয়াকে কিছু বলো না। সানা, তুমি এভাবে রিকোয়েস্ট কেন করছো? বিয়ের আগে এমন পছন্দের মানুষ অনেকেরই থাকে, তাই বলে এটা নিয়ে অশান্তি করার মতো মেয়ে আমি নই। রিল্যাক্স, কিচ্ছু বলবো না তোমার ভাইয়াকে। জিমিনের কথা শুনে হাঁপ ছাড়লো ছানা। থ্যাংক ইউ মাই সুইট ভাবি। তুমিও কিন্তু আমাদের সাথে লং ড্রাইভে যাচ্ছ। ভাইয়াকে বলবে খালি ওয়ালেট নিয়ে যেন না বেরোয়। আগে স্টুডেন্ট ছিল তাই বেশি খরচ করায়নি, এখন কিন্তু সেই নিয়ম চলবে না। তোমার ভাইয়াকে তুমিই বলো, তোমাদের ভাই বোনের মধ্যে আমি কিচ্ছু বলবো না। এই, তোমরা কি নিয়ে ফিসফাস করছো, আমাকেও একটু বলো। সুগার বড় চাচার মেয়ে ন্যান্সি আসলো রান্নাঘরে। তোমার বয়ফ্রেন্ডের কথা ভাবিকে জানিয়ে দিয়েছি, ভাবি তার ছবি দেখতে চেয়েছে। মাই গড, তুমি আমার সিক্রেট বিষয়ে ভাবির সাথে আলোচনা করছো? পাপা জানলে কি হবে জানো? আমাকে আর কানাডা নিয়ে যাবে না, এখানে কোনো ছেলে দেখে বিয়ে করিয়ে দেবে। সে কি দেশি প্রোডাক্ট নয় ন্যান্সি? তুমি কি কোনো সাদা বান্দর পছন্দ করেছো? না গো ভাবি, সে দেশি নয়, সে আইরিশ আমেরিকান। কি করেছো তুমি? আমাদের দেশে কত ভালো ভালো ছেলে রেখে আইরিশ সাদা বান্দরকে মন দিতে গেলে কেন? দেশে কি ছেলের অভাব পড়েছিল? দেশের একটাকে তো পছন্দই করেছিলাম, কিন্তু তার নাকি একজন ছিল, 4 বছর ধরে তাকেই ভালোবেসে আসছে। তাকে ছাড়া অন্য কোনো মেয়েকেই নাকি সে ভালোবাসতে পারবে না, তাই আমার প্রপোজাল অ্যাকসেপ্ট করেনি। সেই দুঃখে আমিও জোসেফের দিকেই ঝুঁকে পড়লাম। ন্যান্সির কথা শুনে জিমিন চমকে উঠল। ও আর চোখে তাকায় ছানার দিকে, ছানাও ওর দিকে তাকিয়ে আছে। চোখের ইশারায় তে ছানার কাছে কিছু জানতে চাইলো, ছানাও ইশারায় ওকে জানিয়ে দেয়। জিমিন নিশ্চিত হয় ন্যান্সি সুগার কথা বলছে। বাদ দাও এসব কথা, টাইম পাস করছো করো, কিন্তু বিয়ে দেশি ছেলেকে করো। এরা ভালোবাসতে জানে, স্ত্রীকে আগলে রাখতে জানে। ভাইয়াও বুঝি তোমাকে অনেক ভালোবাসে, আগলে রাখে? ন্যান্সি হুট করে প্রশ্নটা করে ফেলে। কেন বাসবে না? স্ত্রীকে কে না ভালোবাসে? আর সেই স্ত্রী যদি হয় তার 4 বছরের গোপন প্রণয়নী, তবে তো কথাই নেই। জিমিনের কথা শুনে সানা আর আয়ু চোখ বড় বড় করে ওর দিকে তাকায়। ভাবি, তুমি না একটু আগেই বললে ভাইয়ার গোপন প্রণয়নীর বিষয়ে তুমি কিচ্ছু জানো না, কিন্তু এখন আবার বলছো তুমিই সে। ঘটনা কি বুঝিয়ে বলো তো। তুমি ছোট মানুষ সানা, বড়দের কথা বুঝবে না। আর তাছাড়া কিছু বিষয় গোপনই সুন্দর। কনগ্রাচুলেশনস ভাবি, তুমি ভাগ্যবতী, সুগা ভাইয়ার মতো একজনকে পেয়েছো। সে এমন এক রত্ন যাকে পেতে অনেকে নিজের সর্বস্ব বিলিয়ে দিতে চেয়েছে, কিন্তু সে তার গোপন প্রণয়নীকেই সবটা দিয়ে ভালোবেসেছে। এমন ভালোবাসা দেখলেও শান্তি লাগে। ন্যান্সি জিমিনকে পিছন থেকে জড়িয়ে ধরে কথাটা বলল। ও নতুন বউ, তোমার ফোন আইছে, ফোন রাইখা এখানে আইছো, এই ধরো কথা কও। জিসু আন্টি এসে জিমিনের কাছে ফোনটা বাড়িয়ে দিল। জিমিন দেখলো ফোনে 3 নাম্বার। বলতে, কেমন আছিস? জিমিন রে, একটা সাংঘাতিক খবর আছে। উত্তেজনায় আমার হাত পা কাঁপছে। কি হয়েছে বলতো, এমন হাঁপাচ্ছিস কেন? ভাইয়া কি তোকে ম্যারাথনে পাঠিয়েছে?
তার থেকেও বড় কিছু, আমি আনন্দে পাগল হয়ে যাব জিমিন। কি এমন ঘটেছে যে তুই পাগল হয়ে যাবি? ভাইয়া জানে তুই পাগল হতে চলেছিস? সে কি তোকে পাগল হতে দেবে? তুই পাগল হলে ভাইয়া বাড়িতে পাগলা গারদ বানাবে, এটা কি তোর জানা আছে? জিমিন, তুইও আমার সাথে মজা নিচ্ছিস, আমার আনন্দই মাটি করে দিচ্ছিস তুই। জিমিন বুঝতে পারছে এর মন খারাপ হয়ে গেছে, তাই ও হাসলো। এবার বল, এত আনন্দ কিসের? নতুন অতিথি আসছে নাকি? আমি কি খালামণি হতে চলেছি? নতুন অতিথি তো আসছেই, তবে তুই খালামণি হচ্ছিস না, তুই ননদিনী হচ্ছিস। আর আমিও তাই। এবার জিমিনের অবাক হওয়ার পালা। ও সত্যিই বুঝতে পারেনি তের কথার অর্থ। আমি তোর কথা বুঝতে পারছি না, একটু বুঝিয়ে বলবি? আগেই তুই ভালো ছিলিস, বোকা বোকা কথা বলতিস, আমি তোর সব কথা বুঝতে পারতাম। কিন্তু বিয়ের পর ভাইয়ার ছোঁয়া পেয়ে তুই এতটাই চালাক হয়েছিস যে তোর কথা বুঝতে কষ্ট হচ্ছে আমার। জিমিনের কথা শুনে তে খিলখিলিয়ে হেসে উঠল। ও জিমিনের কথায় মজা পেয়েছে। এই প্রথমবার কারো মুখ থেকে তে শুনলো ও চালাক। তের হাসির দমকে বেশ কিছুক্ষণ কথা বলতে পারলো না। অনেকক্ষণ পর হাসি থামলে কথা বলল মেয়েটা। বইন রে, আমি চালাক হলে নাকি জীবনযাজ্ঞ পুরো শহরের মানুষকে দাওয়াত করে খাওয়াবে, এতিমখানার বাচ্চাদের আর বৃদ্ধাশ্রমের অসহায়দের এক নাগারে 7 দিন খাওয়াবে। যেহেতু এখন অবধি সে এগুলো করেনি, তাই আমি চালাক হয়েছি এটা আমি মানতে পারছি না। আজ আমার একটু বেশি আনন্দ হচ্ছে, তাই এত কথা বলে ফেলেছি। জিয়ন সাহেবের বউ, তোর কিসের এত আনন্দ সেটাই তো আমি জানতে চাচ্ছি এতক্ষণ ধরে। দয়া করে কি আমাকে বলবি? এক্ষুনি বলছি। জিমিন রে, ভাইয়ার বিয়ের কথা হচ্ছে। আমাদের আইয়ু ভাইয়াকে পছন্দ করে। সে মামা মামিকে ওর পছন্দের কথা বলেছে। মামা মামি আইয়ুর পছন্দ মেনেও নিয়েছে। মামা আমাদের বাড়িতে এসেছেন, আর আমার শ্বশুর শাশুড়িও রাজি আছেন। তারা আব্বার সাথে কথা বলেছে, আব্বা আর উনি ভাইয়ার সাথে কথা বলেছে। তের কথা শুনে জিমিনের হাসি মিলিয়ে যায়। ওর চোখে মুখে বেদনার ছাপ স্পষ্ট। তবে কয়েক মুহূর্ত পরই ও স্বাভাবিক হয়ে যায়, নিজেকে সামলে নেয়। যেখানে ও অন্যের সংসারে নিজেকে ব্যস্ত রেখেছে, সুগার সাথে মানিয়ে নেওয়ার চেষ্টা করছে, সেখানে বেগমেরও ভালো থাকার অধিকার আছে। জিমিনকে মনে রেখে বেগমের ভবিষ্যৎ নষ্ট করার কোনো মানে হয় না। জিমিন চায় বেগম সুখী হোক। সব ভালোবাসায় পূর্ণতা পায় না, ওদের ভালোবাসাও তাই। কিন্তু তাই বলে জিমিন স্বার্থপর হতে পারে না। এত কিছু কবে ঘটে গেছে? ভাইয়া রাজি হয়েছে? কবে বিয়ে? জিমিন উচ্ছ্বাসিত হওয়ার ভান করে কথাটা বলল। কালকে মামা এসেছে, আজকে গ্রামে গিয়েছিল আমার শ্বশুর আর উনার সাথে। আব্বা সব শুনে রাজি হয়েছে। এরপর ভাইয়ার সাথে কথা বলেছে। ভাইয়া বলেছে আগে আইয়ুর সাথে কথা বলবে, তারপর সিদ্ধান্ত জানাবে। তবে মনে হচ্ছে ভাইয়া অমত করবে না। ভাইয়া রাজি হলেই বিয়ের দিন ঠিক হবে। তেরে, আমি ভাবছি আইয়ুর কথা। মেয়েটার সাহস আছে বলতে হবে। ও ভাইয়াকে না দেখে ভাইয়াকে পছন্দ করে বসে আছে। কে বলেছে ও ভাইয়াকে দেখেনি? ও আমাদের বিয়ের সময় গ্রামে গিয়েছিল, তারপরে তো ও আমার কাছ থেকে ভাইয়া সম্পর্কে সবকিছু জেনে নিয়েছিল। আমিও সরল মনে ওকে সব বলে দিয়েছিলাম। গুণাক্ষরেও বুঝতে পারিনি ওর মনে কি চলছে। আমি ভাইয়ার চিটাগংয়ের অ্যাড্রেসও ওকে দিয়েছিলাম। ওর খালামণির বাসা চিটাগং। ও চিটাগং গিয়ে গোপনে ভাইয়ার অফিসে গিয়েছিল, ভাইয়ার সম্পর্কে সব খোঁজ খবর নিয়েছে। আরে বাস, এসব কি শুনছি রে! যাই হোক, আইও অনেক ভালো একটা মেয়ে। তোরা ভাইয়ার সাথে কথা বল, তাকে রাজি করা। অনেক কষ্ট করেছে ভাইয়া, এবার তার সুখী হওয়ার সময় এসেছে। আইও ভাইয়াকে সুখী করতে পারবে। তোর কথা শুনে মনে হচ্ছে সে ভাইয়াকে খুব ভালোবাসে। আমারও সেটাই মনে হচ্ছে। আমিও চাই ভাইয়া সুখী হোক, আর কোনো কষ্ট অবহেলা যেন ভাইয়াকে ছুঁতে না পারে। গোধূলির আলো আঁধারে আবছায়ার মাঝে দুজন নরনারী জড়সড় হয়ে বসে আছে। পুরুষটি সুদূরে তাকিয়ে কিছু একটা ভেবে চলেছে। তার পাশে বসা তরুণী একটু পরপর তার দিকে আর চোখে তাকাচ্ছে। তরুণীর এই মুহূর্তে ভীষণ লজ্জা পাচ্ছে। পুরুষটির চোখে সরাসরি তাকানোর মতো ক্ষমতা সে হারিয়েছে। বারবার তার মন বলছে মানুষটা তাকে বেহায়া ভাবছে না তো। এই মুহূর্তে পতেঙ্গা সৈকতে বসে আছে বেগম আর আইয়ু। এদিকে আজকে লোকজন কম। গত 2 দিন থেকে মুষলধারে বৃষ্টি হচ্ছে। আইয়ু গতকালই চিটাগাং এসেছে। বেগম ওর সাথে একান্তে কিছু কথা বলতে চেয়েছে। ওর খালামণি চেয়েছিল ওরা কোনো রেস্টুরেন্টে দেখা করুক,
কিন্তু বেগম সেটা চায়নি। বেগমই দেখা করার জন্য এই জায়গাটা বেছে নিয়েছে। তাই বৃষ্টি ছাড়তেই ওরা দুইজনে বেরিয়ে পড়েছিল। এখন আকাশ একটু পরিষ্কার, আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। বেগম তাকিয়ে আছে বিশাল সমুদ্রের দিকে। ওরা এখানে এসেছে 15 মিনিটের মতো হবে, কিন্তু এখন পর্যন্ত বেগম আইয়ুকে কি বলবে সেটাই গুছিয়ে উঠতে পারেনি। ওকে চুপচাপ বসে থাকতে দেখে মেয়েটা উসখুস করছে, সেটা বেগম বুঝতে পারছে। এবার কিছু একটা বলার দরকার। আপনি কি বিরক্ত হচ্ছেন? না, আপনাকে কিছু কথা বলার জন্য এখানে আসতে বলেছি। আর সেই কথাগুলো বলার জন্যই নির্জন জায়গার প্রয়োজন ছিল, যেটা রেস্টুরেন্টে পেতাম না। আইয়ু দম বন্ধ করে বেগমের কথা শুনছে। তার বলা প্রতিটি কথা আইয়ুর হৃদয়ে গেঁথে যাচ্ছে। কি ধীর ভঙ্গিতে কথা বলছে সে, আওয়াজ একটু উঁচু নিচু হচ্ছে না। আগেও মানুষটাকে দেখেছে আইয়ু, সবসময়ই তাকে ধীর আর শান্ত মনে হয়েছে। তাকে কখনোই কারোর সাথে উঁচু গলায় কথা বলতে দেখেনি। আমার এখানে কোনো সমস্যা হচ্ছে না, আপনি বলুন। শুনেছি আমার সম্পর্কে সবকিছুই জেনে নিয়েছেন আপনি, আর কিছু কি জানার আছে? বেগমের সরাসরি এমন প্রশ্নে লজ্জা পায় আইয়ু। লজ্জায় ওর শরীর কাঁপছে। কোনো মতে উত্তর দেয়, না, নেই, কিন্তু আমার কিছু বলার আছে, শুনবেন আপনি? অবশ্য না চাইলেও আপনাকে শুনতেই হবে। বেগমের কথা শুনে চমকে উঠল আইয়ু। কি বলতে চাইছে? ভয়ে কেঁপে উঠল আইয়ুর বুক। আমি শুনবো, আপনি বলুন না। যদি বলি আপনাকে ভালোবাসতে আমার সময় লাগবে, মানতে পারবেন? যদি কখনো শোনেন আমার একটা অতীত ছিল, আর সেই অতীতের কেউ এখনো মনের একটা অংশ দখল করে আছে, তবে কি বিয়ে করতে চাইবেন আমাকে? বেগম সরাসরি তাকিয়ে আছে আইয়ুর দিকে। আইয়ু শক্ত পাথর আঁকড়ে ধরার বৃথা চেষ্টা করছে। বেগমের কথা শুনে আইয়ুর পুরো শরীর কেঁপে উঠেছে, যেটা বেগমের চোখ এড়ায়নি। ও শুকনো ঢোক গিলল, শুকিয়ে গেছে ঠোঁট। ঠোঁট কামড়ে কান্না আটকালো। এই মানুষটাকে ও বড্ড বেশি ভালোবেসেছে, যাকে পেতে সে মরিয়া, যার অপেক্ষায় আয়ু অনায়াসে কাটিয়ে দিতে পারে কয়েকটা জীবন। যদি প্রশ্ন করি সেই অতীতের অতিথির সাথে কি এখনো যোগাযোগ আছে কিনা, তবে কি উত্তর পাবো? প্রশ্নের পিঠে প্রশ্ন শুনে অবাক হয়েছে বেগম। আপনার প্রশ্নের উত্তর আমার প্রশ্নের মধ্যেই নিহিত। উত্তরটা কি পেতে পারি? তার সাথে যোগাযোগ নেই। সে এখন অন্যের বুকে মাথা রেখে নিজের শান্তি খোঁজে। তবে হয়তো বছরে একাধবার দেখা হবে তার সাথে, কথাও হতে পারে, কিন্তু সেই অতীত আর বর্তমানে ফিরে আসবে না কখনোই। আপনার অতীতের অতিথিকে যেই মনের একটা অংশে ঠাঁই দিয়েছেন, সেই মনের কিছু অংশে আমাকেও ঠাঁই দিয়েন। আমি আর কিচ্ছু চাইবো না। সময় নিন ভালোবাসতে, আমার আপত্তি নেই। একজনকে ভালোবাসলে যে আরেকজনকে ভালোবাসা যাবে না, এটা কিন্তু নয়। দেরিতে হলেও ভালো আপনাকে বাসতেই হবে। আমি আদায় করে নেব আপনার ভালোবাসা। বেগমের উত্তর শুনে খুশি হয়েছে আইয়ু, তাই হাসি মুখে কথাটা বলল। ভবিষ্যতে আবার কথায় কথায় অতীত নিয়ে আসবেন না তো? একই কথা বারবার শুনতে পছন্দ করি না আমি, কিংবা অতীত নিয়ে ঘাটাঘাটি করতেও পছন্দ করি না। যদি আপনি সেই অতীতকে আবারও জীবনে ফিরিয়ে আনতে চান, তখন আমি প্রতিবাদ করব এবং সেই অতীত নিয়ে ঘাটাঘাটিও করব। তার আগে নয়। আমিও অযথাই খোঁচাখুচি পছন্দ করি না। আয়ুর সোজাসাপটা উত্তর। আমি আগেই বলেছি, অতীত কখনো বর্তমানে আসবে না। সে তার জায়গাতে ঘাপটি মেরে বসে থাকবে। বেগম এই মুহূর্তে কপাল কুঁচকে তাকিয়ে আছেন আইয়ুর দিকে। মেয়েটা যে সোজাসাপটা কথা বলতে পছন্দ করে, এটাও বেশ বুঝতে পারছে। ঘাপটি মেরে বসে থাকুক, অসুবিধা নেই, মাথাচাড়া না দিলেই হবে। আশা করছি আপনার প্রশ্নের উত্তর পেয়ে গেছেন। এবার আপনার কিছু জানার থাকলে জিজ্ঞেস করতে পারেন। আইয়ু যাচ্ছে বেগমের অতীত নিয়ে কথা না বলতে, তাই কথার মোড় ঘোরাতে অন্য প্রসঙ্গে যেতে চাইল। আপাতত মনে কোনো প্রশ্ন আসছে না। তা আসবে কেন? মনটা তো পড়ে আছে অন্য কারোর কাছে। সেই ভালোবাসার মানুষ রেখে কি এখন আমাকে চোখে পড়বে? আইয়ু বিড়বিড়িয়ে কথাগুলো বলল। বেগম আইয়ুর কথা শুনতে পেল না, শুধু মেয়েটাকে ঠোঁট নাড়াতে দেখতে পেল। আপনি কি কিছু বলছেন? আমি শুনতে পাইনি। না তো, কিচ্ছু বলিনি। আচ্ছা, একটা প্রশ্ন করি? হ্যাঁ, করুন। আপনি কি এই মুহূর্তে বিয়ের জন্য প্রস্তুত নন? না থাকলে বলতে পারেন। যদি আপনি সময় চান, সেটাও বলতে পারেন।
পড়াশোনা শেষ করে জীবিকার অন্বেষণে ব্যস্ত সময় কাটিয়েছি, তাই বিয়ের কথা মাথায় আনিনি। চাকরিটা হয়ে যাওয়ার পর ভীষণ খুশি হয়েছিলাম। ভেবেছিলাম ভালোবাসার মানুষটাকে এবার বুঝি আপন করে পাবো, কিন্তু হুট করে সে অন্য কারোর হয়ে গেল। কষ্ট পেয়েছি ভীষণ। এই আঘাত সামলাতে সময় লাগবে এটাও জানি, কিন্তু এরই মধ্যে হুটহাট বিয়ের কথা হবে এটা বুঝতে পারিনি। নিজের ভাঙাচোরা জীবনে অন্য কেউ এত তাড়াতাড়ি আসবে এটা আমি কল্পনাও করিনি, তাই একটু অপ্রস্তুত বোধ করছি, এই আর কি। বেগমের কথা শুনে মায়া লাগলো আয়ুর। মানুষটা যে বুক ভরা কষ্ট নিয়ে দিনাতিপাত করছে এটা ও বেশ বুঝতে পারছে। তার জন্য নতুনভাবে জীবন শুরু করা বেশ কষ্টের হবে এটাও বুঝতে পারছে আয়ু। তবে ও নিজের জীবন নিয়ে একটা জুয়া খেলতে চায়। এই সুযোগে নিজের ভালোবাসাও পরীক্ষা হয়ে যাবে। ওর হিংসা হচ্ছে বেগমের অতীতের সেই অতিথির ওপর। আইও বেগমের বর্তমান আর ভবিষ্যৎ হয়ে বেগম আর তার না পাওয়া মানুষটাকে দেখাতে চায় প্রথম ভালোবাসাই সব নয়, অনেক সময় মানুষকে পূর্ণ করতে পারে শেষ ভালোবাসাও। আমার সম্পর্কে কিছু জানতে চান না? কোনো প্রশ্নই মাথায় আসছে না আপনার? আপনি জানেন আমি কোথায় পড়াশোনা করি, কোন সাবজেক্টে পড়ি, আমরা কয় ভাই বোন? আইও বাহানা খুঁজছে বেগমের সাথে সময় কাটানোর, তাই ও চাইছে বেগম ওকে কিছু একটা জিজ্ঞেস করুক। আপনারা কয় ভাই বোন এটা জানি না, বাকিগুলো জানি, তে বলেছে। বেগমের উত্তর শুনে নিরাশ চোখে ওর দিকে তাকালো আইও। আমার বয়ফ্রেন্ড আছে কিনা জানতে চাইলেন না যে? আইউর কথা শুনে হাসলো বেগম। আইউ মেয়েটার মনে কোনো প্যাচ নেই এটা বুঝতে বাকি থাকলো না ওর। বয়ফ্রেন্ড থাকা অবস্থায় কোনো মেয়ে অন্য একজন ছেলেকে পছন্দ করে তাকে বিয়ে করতে চাইবে এটা হতে পারে না, তাই ধরেই নিয়েছি আপনার কোনো বয়ফ্রেন্ড নেই, এবং অতীতেও যে ছিল না এটাও আমি নিশ্চিত। বেগমের উত্তর শুনে আইউ বিস্মিত হয়ে জিজ্ঞেস করলো, কি করে নিশ্চিত হলেন? সত্যি আমার কোনো বয়ফ্রেন্ড ছিল না আগে। প্রথমত, আপনি যে সোসাইটিতে বিলং করেন আমি তার আশেপাশেও নেই। আপনার সোসাইটির ছেলে মেয়েরা আমার মতো সাধারণ পরিবারের ছেলে মেয়েকে কখনোই বিয়ে করতে চাইবে না, আর তারা পছন্দ করলে তাদের সমকক্ষ কাউকেই পছন্দ করবে। তাদের সোসাইটিতে যাই এমন কাউকে পছন্দ করবে। দ্বিতীয়ত, অতীতে আপনার কোনো বয়ফ্রেন্ড থাকলে সেও হাই সোসাইটির হতো, তাই বিয়ে করার জন্য আপনি আমাকে বেছে নিতেন না, কারণ সোসাইটি সম্পর্কে আপনার ধারণা আছে। আপনি ভালো করেই জানেন আমাকে বিয়ে করলে আপনি সেই আয়েশি জীবনযাপন পাবেন না যেটা আপনি এত বছর অভ্যস্ত ছিলেন। তাই আমি ধরে নিয়েছি আপনার কোনো বয়ফ্রেন্ড নেই। বয়ফ্রেন্ড থাকলে আপনি স্বেচ্ছায় গ্রামের এক সাধারণ পরিবারের ছেলেকে বিয়ে করতে চাইতেন না। বাবা, আপনি দেখছি সোসাইটি বিশেষজ্ঞ। যাই হোক, আপনার গবেষণায় ভুল নেই। সন্ধ্যা নেমেছে, এবার আমাকে যেতে হবে। আশা করছি আপনি আমাকে যা জানাতে চেয়েছিলেন সবই জানিয়েছেন। আপনার বোধহয় আর কোনো কথা নেই। আপনি কি এখানে আর কিছুক্ষণ সময় কাটাবেন? আর 15 মিনিট সময় আমাকে দিতে পারবেন? রাস্তার ওই পাশে একটা রেস্টুরেন্ট আছে, ওরা কফি খুব ভালো বানায়। আজকে আপনাকে সঙ্গ দিতে হবে? আজকে যখন সঙ্গী হয়েছেন তখন সঙ্গ দিলে ক্ষতি কি? আমি আপনার আজন্মকালের সঙ্গী হতে চেয়েছি, একদিনের নয়। আয়ুর চোখে বিষাদ, ও ভয় পাচ্ছে বেগমকে হারানোর। এই একদিন থেকেই তো আজন্মকাল শুরু হয়, তাই নয় কি? আয়ু এই প্রথমবার বেগমের চোখে চোখ রাখলো। ছেলেটা হাসছে, তার হাসি এত নির্মূল সেটা আগে লক্ষ্য করেনি আয়ু। অন্যদিকে, ভাবি তাড়াতাড়ি তৈরি হও, ভাইয়া এক্ষুনি জিপ নিয়ে চলে আসবে। আমরা কিন্তু অলরেডি তৈরি হয়ে গেছি। সানা এসে জিমিনকে তাড়া দিচ্ছে রেডি হবার জন্য। এদিকে জিমিনের প্রচন্ড মাথা ব্যথা করছে, ও বাইরে যাওয়ার অবস্থায় নেই, কিন্তু সানাকে নাও করতে পারছে না। তারপরও একটা শেষ চেষ্টা করলো ও। আমার না গেলে হয় না সানা? এটা তুমি কি বলছো ভাবি? আমরা তোমাকে ছাড়াই লং ড্রাইভে যাব? তুমি আমাদের একটা মাত্র ভাবি, আর সেই তোমাকে ছাড়াই আমরা বেড়াতে যাব? কখনো না। সানা মন খারাপ করে বলল, ওর চোখে পানি টলমল করছে। সানার দিকে তাকিয়ে জিমিন আর না করতে পারল না। এই মেয়েটা কয়েকটা দিনেই জিমিনকে আপন করে নিয়েছে, তাই ওর সকল কষ্ট ভুলে লং ড্রাইভে যেতে রাজি হলো। থ্যাংক ইউ মেরি জান, তোমাকে এতগুলা ভালোবাসা। নিজের 2 হাত প্রসারিত করে দেখালো সানা।
জিমিন তৈরি হয়ে ড্রয়িং রুমে এসে তেকে দেখে অবাক হয়ে গেছে। তে ওকে দেখে দৌড়ে আসলো। তোকে কি সুন্দর লাগছে রে বইন, একদম বউ বউ লাগছে। এই, তুমি কি আমাদের জাঙ্কুক ভাইয়ের বোকা পাখি? সানা এগিয়ে আসলো তের কাছে। ও তেকে দেখে অবাক হয়েছে। সানার কথা শুনে তে জাঙ্কুকের দিকে তাকায়। ও বুঝতে পারছে না ওকে কেন বোকা পাখি বলছে। এই মুহূর্তে তেকে দেখে মজা পাচ্ছে জিমিন। জাঙ্কুকও তের অবস্থা দেখে মজা নিচ্ছে। সানা শোন, তুই আমার বউ হোসনি ক্ষতি নেই, তাই বলে কিন্তু আমার বউকে হিংসা করতে পারিস না। সেদিন কতবার বলেছিলাম তোকে বিয়ে করব, তুই সেদিন আমার কথা রাখিসনি। সেদিনের প্রতিশোধ নিতেই বুঝি আজকে আমার বউকে বোকা বলছিস? জাঙ্কুক তের সাথে মজা করতেই সানাকে খোঁচাচ্ছে। এদিকে জাঙ্কুকের কথা শুনে তের আক্কেল গুডুম। তে মনে মনে ভাবছে, এসব কি বলছে এই লোক? কি বললেন আপনি? এই বাচ্চা মেয়েটাকে আপনি বিয়ে করতে চেয়েছিলেন? আপনার মতো বড় ধামড়া একটা মানুষের একটা বাচ্চা মেয়েকে বিয়ের কথা ভাবতে লজ্জা করেনি? এদিকে দিনে 110 বার আমাকে ভালোবাসি বলে মুখে ফেনা তুলে ফেলেন। তে রাগে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছে। তের কথা শুনে ড্রয়িং রুমে সবাই সমস্বরে হেসে উঠল। জাঙ্কুক কপাল চাপড়ে সোফায় ধপ করে বসে পড়ল। জিমিন হাসতে হাসতে তাকায় সুগার দিকে। সুগাও হাসছে। জিমিন অপলক নয়নে তাকিয়ে আছে সুগার দিকে। মানুষটার হাসি এত সুন্দর কেন? কোনো পুরুষের হাসি কি আদৌ এত সুন্দর হতে পারে? জানা ছিল না জিমিনের। ওরে আমার কিউট ভাবি রে, তুমি সারা জীবন এমনই থেকো। কিছু কিছু মানুষকে বোকায় মানায়, বোকামিতেই তাদের সৌন্দর্য ফুটে ওঠে। চালাক হলেই সক্রিয়তা হারিয়ে যায়। আজ বুঝলাম ভাইয়া তোমাকে এত ভালোবাসে কেন। সানা তের গাল টেনে কথাটা বলল। সানার কথা শুনে তেল লজ্জায় রাঙা হয়ে গেছে। ও কারোর দিকে তাকাতে পারছে না। ও বেশ বুঝতে পারছে সবাই ওর দিকে তাকিয়ে মিটি মিটি হাসছে। টাইম স্কিপ। সুগার ড্রাইভ করছে। ওর পাশে বসে আছে জিমিন। পেছনে আছে সানা, ন্যান্সি আর ওদের ছোট চাচার মেয়ে কিয়ারা। ন্যান্সির বড় বোন ছায়ার বিয়ে হয়ে গেছে। ও স্বামীর সাথে সুইজারল্যান্ডে থাকে। ওদের ছোট চাচারও 2 মেয়ে, কিয়ারা আর কৃতি। কৃতি ভ্যাকেশনে বন্ধুদের সাথে আইসল্যান্ডে গেছে, তাই ও আসতে পারেনি। সুগার ফুপু ফাতিমা জান্নাতেরও 2 মেয়ে, ফিমা আর সানা। ফিমার বিয়ে হয়েছে, সেও অস্ট্রেলিয়া থাকে। রাতের মৃদুমন্ত সমীকরণ ছুঁয়ে দিচ্ছে জিমিনের তনু। মাথা ব্যথা থাকায় চুল ছেড়ে রেখেছে। ওর খোলা চুলগুলো এলোমেলো হয়ে দিক বিদিক ছড়িয়ে পড়ছে। কতগুলো আবার সুগার চোখে মুখে হুমড়ি খেয়ে পড়ছে। সুগার ড্রাইভ করতে করতে পরশ নিচ্ছে জিমিনের এলোকেশের। একটা মিষ্টি সুবাস পাচ্ছে ও। সুগা করুণ চোখে জিমিনের দিকে তাকায়। একটা সময় এই মেয়েটার জন্য কতই না পাগলামি করেছে। আর সেই মেয়েটাই ওর কত কাছে, কিন্তু তাকে ছোঁয়ার অধিকার নেই সুগার। সে এমন এক চাঁদ যাকে ধরা কিংবা ছোঁয়ার অধিকার তার নেই। শুধু দূর থেকেই সেই চাঁদের আলো দেখেই যাবে চাতকের মতো। এই চাঁদ বিহনে ওর বেঁচে থাকা দুর্বিষহ হবে। প্রতিটা ক্ষণ হবে বিভীষিকাময়। সুগা হঠাৎই আবিষ্কার করলো সামনে সবকিছু ঝাপসা লাগছে। তবে কি ও কাঁদছে? কোনো এক মহামানব বলেছিলেন পুরুষের চোখে অশ্রু মানায় না। সেই কথাটা সুগার কাছে আজগুবি মনে হয়। সুগার মনে হয় অশ্রু পুরুষ কিংবা নারীর চোখ আলাদাভাবে বুঝতে পারে না। ওরা তো ঝরে পড়ার জন্য সদা প্রস্তুত থাকে। ভাইয়া, তুমি জাঙ্কুক ভাইয়া আর কিউটি ভাবিকে আমাদের সাথে নিলে না কেন? ভাবিকে আমার খুব পছন্দ হয়েছে। কি সুন্দর করে কথা বলে। ওরা আসলে মজা হতো। তোর কি মনে হয় ভাইয়া আমাদের সাথে আসতো? ভাই জানে তোরা সারা রাত হইচই করবি, এসবে তার পোষাবে না। তাছাড়াও আজকে ভাই আর ভাবির দাওয়াত আছে, সেখানেই চলে গেছে এতক্ষণে। থানার ডাকে সম্মতি ফিরেছিল সুগার। আমরা কোথায় যাচ্ছি ভাইয়া? অনেকক্ষণ পরে কথা বলল ন্যান্সি। হাইওয়ে ধরে কিছু দূর গেলেই একটা রাস্তা হয়েছে। রাস্তাটা বেশ নির্জন, তোদের ভালো লাগবে। কোনো রেস্টুরেন্ট নেই আশেপাশে? আমার ক্ষুধা লেগেছে। কিয়ারা চারপাশে তাকিয়ে কথাটা বলল। কাম অন কিয়ারা, এই রাত বিরেতেও তোর ক্ষুধা লাগে? একটু আগে না খেলাম সবাই। দেখো ছানাপু, তোমার ক্ষুধা নাই লাগতে পারে, কিন্তু আমার লেগেছে। ও মিষ্টি ভাবি, তুমি ভাইয়াকে বলো তো কোনো রেস্টুরেন্টের সামনে জিপ থামাতে।
জিমিনের কিছুই বলতে হলো না। সুগা সামনে একটা রেস্টুরেন্ট দেখে সেখানে জিপ থামিয়ে কিয়ারাকে নিয়ে ভিতরে চলে গেল। কিছুক্ষণ পর দুজনে হাত ভর্তি করে অনেকগুলো প্যাকেট নিয়ে আসলো। ন্যান্সি, সানা, এই নে তোদের জন্য বার্গার, স্যান্ডউইচ, ডোনাট আর সফট ড্রিঙ্কস এনেছি, আইসক্রিমও আছে। জিমিন, এটা তোমার জন্য। এতে শুধু নান রুটি আর সস আছে। মাথা ব্যথা করছে, আইসক্রিম খেও না। কড়া করে কফির অর্ডার দিয়েছি, এক্ষুনি চলে আসবে। এই অসুস্থ শরীরে না আসলেও পারতে তুমি। কাজিনদের হাতে প্যাকেটগুলো ধরিয়ে দিয়ে জিমিনকে 2টা প্যাকেট দিল সুগা। কাজিনরা সাথে থাকায় জিমিনকে তুমি করেই বলছে ও। সুগার কথা শুনে জিমিন হাঁ করে তাকিয়ে আছে ওর মুখের দিকে। ও চিন্তা করছে সুগা কিভাবে জানলো ওর অসুস্থতার কথা, তবে প্রশ্নটা মনে লুকিয়ে রাখলো না। আপনি কিভাবে জানলেন আমার মাথা ব্যথা করছে? আমি তো কাউকে বলিনি। তোমার চোখ লাল হয়ে আছে, একটু পরপর কপালে হাত দিচ্ছিলে, তাতেই ধারণা করেছি। আহারে প্রেম, তুই কেন আমার জীবনে আসলি না? আমিও আমার নিব্বার দিকে সেকেন্ডে 10 বার তাকাইতাম আর তার অসুস্থতা খোঁজার চেষ্টা করতাম। সানা জোরে সোরেই বলল কথাটা। ওরা তিনজন হাসতে হাসতে একে অপরের ওপর গড়াগড়ি খাচ্ছে। জিমিন ওদের হাসি দেখে লজ্জায় মাথা নিচু করে নিয়েছে। সুগা শুধু ওদের দিকে চোখ পাকিয়ে তাকালো, কিন্তু ওরা কেউ সুগার চোখ রাগানোকে পাত্তাও দিল না।